চলে এসেছি তোমাদের কাছে আবার বহুরূপী গল্পের পুঙ্খানুপুঙ্খ আলোচনা নিয়ে। আমরা আজ দশম শ্রেণী সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাহলে গল্প শুরু করা যাক। পেজ নাম্বার 74। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনছেন হরিদা, কি কাণ্ড হয়েছে? উনুনের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনেনি। তাহলে হরিদার কাছে কিছুজন গল্প করছিল এবং গল্প করতে করতে হরিদাকে বলছে যে একটা কাণ্ড হয়েছে। সেই কাণ্ডটা কি হরিদা শুনেছে? হরিদা সেই মুহূর্তে উনুনে ফু দিচ্ছিল, অনেক ধোঁয়া হচ্ছিল এবং ধোঁয়া উড়িয়ে দিয়ে ফু দিয়ে হরিদা কথার উত্তরে জবাব দিয়েছিল, না সে কিছুই শোনেনি। জগদীশবাবু যে কাণ্ড করেছেন শোনোনি হরিদা? হরিদাকে জিজ্ঞাসা করছে, জগদীশবাবু যে একটা কাণ্ড করেছে সেটা কি শোনোনি? হরিদা বলে, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? হরিদা তখন জানায় যে জগদীশবাবু অনেক বড় মানুষ, অনেক ধন সম্পত্তি, অনেক বড় লোক, তাই সে বড় মানুষ। তো হরিদার কিভাবে জগদীশবাবুর খবরের কথা জানতে পারবে? আমাকে বলবেই বা কে এবং হরিদাকে বলবেই বা কে? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকতেন। তো তারা বলছে যে জগদীশবাবুর বাড়িতে 7 দিন হলো এক সন্ন্যাসী এসেছে এবং সে নাকি খুব উঁচু দরের সন্ন্যাসী, মানে সন্ন্যাসীর অনেক নামডাক, অনেক কদর। তো হিমালয়ের গুহাতে তিনি নাকি বাস করেন। সারা বছরে শুধু একটি হর্তকি খান। হর্তকি এক ধরনের ফল। তো সারা বছরে শুধু হর্তকি নাকি খায়, এছাড়া আর কিছুই খান না। হর্তুকি ছাড়া আর নাকি কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। তো সন্ন্যাসীর বয়স নাকি 1000 বছর, তারও অনেক বেশি হয়ে গিয়েছে। তো এরকম কথা প্রচলিত আছে। হরিদা তখন বলে, সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন? হরিদা তখন বলেন, সন্ন্যাসী কি এখনো আছে না চলে গিয়েছে? অপেক্ষা করেন হরিদা। এই কথা বলার পরে কিছুক্ষণ অপেক্ষা করেন। থাকলে একবার গিয়ে পায়ে ধুলো নিতাম। যদি সন্ন্যাসী থাকে জগদীশবাবুর বাড়িতে, তাহলে তাকে প্রণাম করে আসতো আর কি। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু, আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি। বলছে তা কোনোভাবেই কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করা হরিদার হয়ে উঠতো না। কারণ কি? কারণ সেটা অনেক দুর্লভ, মানে যা সহজে পাওয়া যায় না এরকম জিনিস, তার পায়ে হাতে প্রণাম করা। শুধু নাকি জগদীশবাবুই শুধু তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পেরেছে, তাছাড়া কাউকেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয়নি। হরিদা তখন জিজ্ঞাসা করে, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তাহলে কাঠের খড়ম, সন্ন্যাসীরা আমাদের মতন জুতোও পরে না, তারা কাঠের তৈরি, শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলে লেগে যায় এরকম একটি লম্বা দণ্ড থাকে, ছোট একটা, এবং তার মধ্যেই পায়ের বৃদ্ধাঙ্গুলটা ঢুকিয়ে দিলে সেখানে আটকে যায়। সেই যে উপরের গোল অংশটুকুটা, সেই গোল অংশটুকুতে সোনার একটা গোল জাতীয় বোল লাগিয়ে দিয়েছিল এবং তখনই জগদীশবাবু নাকি পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে গিয়ে দিলেন যে কাঠের খড়ম পরিয়ে দিবে, সোনার বোল লাগানো। নতুন খড়ম পরলেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। আর তখনই জগদীশবাবু তখন কি করেছিল? সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হরিদা বলে যে, বাহ, এটা তো খুব দারুণ ব্যাপার, খুব মজার ব্যাপার। হ্যাঁ, জগদীশবাবু দেখো এবার কি করলো,
তাকে সেই সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে যখন খড়ম পরিয়ে দিয়েছিল, সোনার বোল লাগানো খড়ম, সেই ফাঁকেই কিন্তু জগদীশবাবু নাকি সেই সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। তখন হরিদা বলছে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। বলছে যে হরিদা তখন বলছে, এই ঘটনাটা খুব মজার লাগলো শুনে। তখন তারা আরও জানায় যে হ্যাঁ, সন্ন্যাসী তাছাড়া বিদায় যখন দেয় জগদীশবাবু সন্ন্যাসীকে, তখন সন্ন্যাসীর ঝোলার মধ্যে জোর করে জগদীশবাবু 100 টাকার নোট দিয়েছিল। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তখন সন্ন্যাসী হেসে চলে গেল। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। এই গল্প শুনে, কথা শুনে হরিদা কিন্তু অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। তাহলে এই গল্প শুনে হরিদা কিন্তু চুপচাপ হয়ে গেল এবং কি বলছে না বলছে কোনো কথার দিকে কিন্তু আর কান নেই। গল্পের কথক হরিদার বাড়ি এসেছে এবং তার যে আরও সহযোগীরা রয়েছে তারা গল্প করছে, কিন্তু জগদীশবাবুর বাড়িতে ঘটে যাওয়া কাণ্ডের কথা শোনানোর পর হরিদা কিন্তু কিছুক্ষণ চুপচাপ থাকে, তাদের কোনো কথায় কিন্তু কান দেয় না। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগন করে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটা উনুনে চড়ালেন। তো হরিদার উনুনে তখন আগুন বেশ ধরে উঠেছে এবং আমাদের চায়ের জন্য যে হাঁড়িটা, সেই হাঁড়ি চা, অর্থাৎ হরিদার বাড়িতে গল্পের কথক এবং তার যে আরও সহযোগীরা এসেছে, তার বন্ধুরা এসেছে একসঙ্গে, এবং তাদের জন্য যে চা, সেই চায়ের হাঁড়িটা চাটা নামিয়ে দিয়ে এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিল এবং হরিদা কী করলো, ভাতের হাঁড়িটা উনুনের উপর সেই সময় চড়ালেন। শহরের সবচেয়ে সরু ওই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। তাহলে শহরের একদম যে পাতলা গলি, সেই গলির ভেতর দিয়ে যেতে হবে এবং ছোট্ট একটা ঘর পাওয়া যাবে, সেই ঘরের মধ্যেই থাকে হরিদা। আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। সকালবেলাতেও আসে হরিদার বাড়িতে আড্ডা দিতে কথক এবং তার সহযোগীরা, এবং সন্ধ্যাবেলাতেও আসে আড্ডা দিতে কথক এবং তার সহযোগীরা। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। তো হরিদার বাড়িতে আসলে হরিদা যে চা করে খাওয়াবে সেই সামর্থ্য হরিদার নেই, কারণ হরিদা গরিব মানুষ। তো গল্পের যে কথক এবং তার যে সহযোগীরা তারাই নিয়ে আসে চা, চিনি, দুধ নিয়ে আসে। হরিদা শুধু তার উনুনের আগুনে আঁচে জল ফুটিয়ে দেন। তাহলে হরিদা কী করে, হরিদার বাড়িতে যে উনুন রয়েছে সেই উনুনের আগুনে জল ফুটিয়ে দেয় এবং এইভাবেই চা হয়, সবাই তা খায় আর কি। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। হরিদা হচ্ছে গরিব মানুষ, কিন্তু কাজ করতে হরিদার কিন্তু একটা বাধা রয়েছে। কাজ করতে কিন্তু হরিদার সঠিক মনে হয় না। কারণ কি, যদি ইচ্ছে করে তাহলে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা। যদি হরিদা মনে করে যে কোনো দোকানে কাজ করবে, কোনো অফিসে কাজ করবে, কোনো দোকানে বিক্রিওয়ালা অর্থাৎ কোনো কিছু বিক্রি করবে, যদি এরকম কাজ কিছু খুঁজে, হরিদা কিন্তু অনায়াসেই পেয়ে যাবে। কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয়। কিন্তু এই যে কাজের মধ্যে কাজগুলো, অফিসের কাজ, দোকানে বিক্রির কাজ, এই সমস্ত কাজ হরিদার কোনোভাবেই পছন্দ না। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব না। কি বলছে দেখো, প্রত্যেক দিন ঘড়ির কাঁটার সামনে, মানে ঘড়ির সময়কে নিয়েই কিন্তু নিয়ম করে কাজে বেরোতে হবে এবং নিয়ম করে আবার বাড়ি ফিরে আসতে হবে যদি চাকরি করে বা কোনো কাজ করে। তো এই রকমভাবে নিয়ম মেনে প্রত্যেক দিন চাকরি করার কাজ বা কোনো বিক্রিওয়ালার কাজ করা সম্ভব হয় না হরিদার। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। তাহলে হরিদা এতটা গরিব, কাজ করবে না নিয়ম মেনে, কিন্তু তার গরিবতা যদি হয় তাহলে তাও স্বীকার করে নেবে।
তাই এই কারণে হরিদার যে খাবার, হরিদার যে উনুনের হাঁড়ি, সেই হাঁড়িতে যে ভাত খাবে, শুধু ভাত থাকে না, চাল থাকে না, শুধু কি হয়, জল ফোটে। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার কোনো কিন্তু আপত্তি নেই। তাহলে এই একঘেয়ে অভাব যতই হোক না কেন, এই অভাবকে সহ্য করবে, কিন্তু নিয়ম মাফিক ঘড়ি সময় ধরে কোনো কাজ করতে হরিদার আপত্তি আছে। কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য মানে যখন জীবনের প্রত্যেকটা মুহূর্ত বারবার কি হয়, বিভিন্ন রকমভাবে মোড় নেয়, বিভিন্ন রকমভাবে নিজের জীবন নিজের কাছেই ফুটে ওঠে। তো হরিদার জীবনেও সত্যি এইরকম একটা নাটকীয় বৈচিত্র্য রয়েছে। আর সেটাই যে হরিদার জীবনের পেশা। তাহলে হরিদা বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপকে তার জীবনে তুলে ধরে, এবং জীবনের পেশা কি হরিদার আমরা সারসংক্ষেপ বা বিষয়বস্তু জেনেছি। হরিদা সাজে কি, বহুরূপী। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। হরিদা মাঝে মাঝে কি সাজে, বহুরূপী। বহুরূপী মানে কি, একটি মানুষ যখন বিভিন্ন জিনিসের, বিভিন্ন মানুষের রূপ ধরবে, এবং সেই রূপ ধরে কি করবে, রাস্তাঘাটে, পথে ঘাটে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খেলা দেখাবে। হতে পারে সেটা পুলিশ সেজে যাওয়া, হতে পারে সেটা চোর সেজে যাওয়া, হতে পারে সেটা পাগল সেজে যাওয়া, হতে পারে সেটা উকিল সেজে যাওয়া, এবং এইভাবে হতে পারে সেটা বিভিন্ন রকমের ঠাকুর, দেবতার রূপ ধারণ করে যাওয়া। তো হরিদা এইরকমই কিছু বহুরূপী রূপ ধারণ করে এবং সেজে যায়। এইভাবেই সে পথে পথে খেলা দেখায়, এবং তা থেকে মানুষ খুশি হয়ে যা অর্থ দেয়, সেই অর্থ নিয়েই হরিদা কি করে, হরিদা চাল জোগাড় করে, তা দিয়ে ভাত, তা থেকে চাল কিনে ভাতের হাঁড়ি, অর্থাৎ পেটের যে দাবি, ভাতের হাঁড়ি তো আর দাবি করে না, পেটের মধ্যে খিদা হয়, সেই খিদায় কি করে, ভাত খেতে চায়। তো যতটুকুটা খিদা পেলে ভাত খাওয়ার দরকার, সে এই কাজ করে, অর্থাৎ বহুরূপী পেশা ধরে এবং বহুরূপী থেকে যা উপার্জন করে, সেখান থেকেই নিজের পেটের যে খিদা সেটুকুনটা মেটানোর চেষ্টা করে। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা, মাঝে মাঝে কিন্তু যদি রোজগার না হলে হরিদাকে উপোস করে থাকতে হয়। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। হঠাৎ করে কখনো কখনো হরিদা কি হয়, সন্ধ্যাবেলা হোক কিংবা সকালবেলা হোক, ছদ্মবেশ ধরে বহুরূপীর, এবং এই ছদ্মবেশ ধরে হরিদা কি করে, পথে ঘাটে বেরিয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিশ দেয়। কেউ কিন্তু হরিদাকে সঠিকভাবে চিনতে পারে না। যদি চিনতেও পারে তাহলে কি হয়, তাহলে তাকে 1 আনা বা 2 আনা কিছু টাকা বকশিশ দেয়। যারা চিনতে পারে না তারা হয় কিছু দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। তাহলে হরিদা বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ ধারণ করে কি করে, বিচিত্র খেলা দেখায়, নাটকীয় খেলা দেখায়, এবং এই খেলা দেখেই মানুষ খুশি হয়ে তাকে যদি চিনতে পারে তখন 1 আনা 2 আনা বকশিশ দেয়, কিংবা যারা চিনতে পারে না তারা বিরক্তও হয়ে যেতে পারে, কিংবা খুশি হয়ে 2-1 পয়সাও দিতে পারে। এইরকমই কিছু বহুরূপী এবং কিছু বহুরূপী খেলার বৈশিষ্ট্য তোমাদের এই গল্পে এইবার দেওয়া রয়েছে। চলো দেখে নিই। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে একটি দুপুরবেলাতে একটা আতঙ্কের হাল্লা বেজে উঠেছিল। তাহলে একদিন কি হয়েছে, চক বলে একটা জায়গা, সেই চকের কাছে যে বাস থামে সেটি স্ট্যান্ড, বাসের স্ট্যান্ড। তো বাসের স্ট্যান্ডে ঠিক দুপুরবেলাতে ভয়ের একটা জোরে জোরে চিৎকার শব্দ হয়েছিল, আতঙ্কের হাল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ মানে ভীষণ পাগল, একটা খুবই পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে। চোখ দুটো কটকটে লাল, চোখ ছিল তার কেমন, একদম কটকটে লাল, সম্পূর্ণরূপে তার চোখ ছিল লাল। তার কোমরে ছেঁড়া কম্বল ছিল একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় ছিল টিনের কৌটার একটি মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের ওপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। তো পাগলটার কি ছিল, পাগলটার কোমরে ছিল একটা ছেঁড়া কম্বল জড়ানো, আর গলায় ছিল টিনের কৌটোর মালা।
পাগলটা একটা থান অর্থাৎ একটা বড় ইট হাতে তুলে নিয়েছে এবং হাতে তুলে নিয়ে বাসের উপরে যেসব যাত্রীরা বসে আছে তাদের দিকে তেড়ে আসছে তাদেরকে মারবে বলে। যাত্রীরা তখন কি করেছে, চেঁচিয়ে উঠেছে, যাত্রীরা ভয়ে চেঁচিয়ে উঠেছে, দু একটা পয়সা ফেলেও দিচ্ছে। তাহলে যারা চিনতে পেরেছিল পাগলটাকে দেখে যে এই পাগলটা আসলে হরিদা, তো তারা কি করছে, দু একটা পয়সা তার দিকে ফেলেও দিচ্ছে। একটু পরে বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। বলছে খুব হয়েছে, খুব খেলা দেখানো হলো, এইবার অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? তো বাসের মধ্যে থাকা অনেক যাত্রী অবাক হয়ে যায় এবং তাদের মনে প্রশ্ন ওঠে যে ওটা একটা বহুরূপী, ওটা ওর দেখে তো মনে হচ্ছিল সত্যিই পাগল। বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, আবার কেউ বেশ বিস্মিত অর্থাৎ অবাক হয়ে যায় এবং বলে সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। বলে যে লোকটা তো বেশ ভালোই একটা পাগল সাজতে পেরেছে, চমৎকার হয়েছে, খুব সুন্দর হয়েছে, এবং তার নাম করে। হরিদার জীবনে এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। তাহলে হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়ে একরকম আর কি চলে যাচ্ছে। তাহলে হরিদা বিভিন্ন সময় এই যে বহুরূপী রূপ ধারণ করে এবং বহুরূপী রূপ ধারণ করার ফলে হরিদার কিন্তু জীবন এইভাবেই কি হয়, এইভাবেই বেশ ভালোই মোটামুটি আর কি চলে যায়। তার অভাবও হয়, যখন রোজগার হয় তখন তার অভাব থাকে না, যখন রোজগার হয় না তখন কিন্তু অভাবের মধ্যেই হরিদাকে থাকতে হয়। এই শহরের জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। তাহলে বহুরূপী হরিদা কি করে, মাঝে মাঝে শহরের মধ্যে অবাক করে দেওয়া বিভিন্ন ঘটনা সৃষ্টি করতে পারে তার বহুরূপী বেশ ধরে। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। তাহলে সন্ধ্যা নেমে এসেছে, একদিনের এখানে আরেকটি বহুরূপী সেজেছিল হরিদা, সেই দিনের কথা বলা হচ্ছে। সন্ধ্যার সময় সবেমাত্র চারিদিকে দোকানে দোকানে আলো জ্বলেছে, লোকজন ব্যস্ততা, লোকজন বিভিন্ন রকম কাজকর্ম করছে, আর মুখরতাও অর্থাৎ গল্পগুজব বেশ ভালোই জমে উঠেছে। এমন সময় দেখো হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমুর ঝুমুর করে বেজে বেজে চলে যেতে থাকে। তো হঠাৎ করে পথের উপরে সোজা শোনা যায় কি ঘুঙুরের শব্দ, এবং ঘুঙুরের বেশ মিষ্টি ঝুমঝুম করে শব্দ, নুপুরের শব্দ বেজে ওঠে, এবং এই ঝুমুরের শব্দে যার কাছ থেকে হচ্ছিল সে পথের উপর দিয়ে হেঁটে চলে যায়। এবং সেকে দেখো এক রূপসী বাইজি অর্থাৎ যারা নাচ দেখায়, যাদের পেশা কি নাচ দেখানো। তো রূপসী সুন্দরী একটি মেয়ে, যে কি বাইজি একটি সুন্দরী বাইজি নাচতে নাচতে পথের উপর দিয়ে হেঁটে চলে যায়। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে এবং বলে হরির কাণ্ড। হ্যাঁ, তাহলে শহরে যারা নতুন লোক এসেছিল তারাও অবাক হয়ে যায়, হ্যাঁ এটা একটা বহুরূপী। কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়। সে ভেবেছিল, কেউ ভাবছিল যে এ কোনো এক সুন্দরী বাইজি এবং তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, আর যেন বেশ একটু হতাশার স্বরে প্রশ্ন করে ওঠে যে হ্যাঁ, এটা কি সত্যি এক বহুরূপী? এবং তার মনে হতাশা জন্মায় যে এটা সুন্দরী নয়, এটা একটা সুন্দরী বাইজি নয়, এটা বহুরূপী। তো বাইজির ছদ্মবেশে সেই দিন হরিদার রোজগার মন্দ হয়নি। বাইজির ছদ্মবেশ যে ধরেছিল, বহুরূপী সেজেছিল, সেই দিন বেশ ভালোই কিন্তু হরিদার রোজগার হয়েছিল। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন সেই দিন, মোট 8 টাকা 10 আনা হরিদার কিন্তু রোজগার হয়েছিল। গল্পের কথক, তাহলে জানি গল্পের কথকের সাথে হরিদা সব ধরনেরই গল্প বলে। সেই দিন যে সব থেকে বেশি টাকা রোজগার হয়েছিল গল্প কথককে হরিদা কিন্তু বলেছিল। আমরাও দেখেছিলাম একটা দোকানদারের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটি সিকি তুলে দিয়ে বাইজির হাতে ফুলসাজির ওপর ফেলে দেয়।
তাহলে দোকানে দোকানে বাইজির সাজ সেজে এই যে হরিদা মুচকি হাসি দিচ্ছে, হেসে এবং চোখ পিট পিট করে দিকে তাকাচ্ছে এবং হাতে রয়েছে কি এক গোছা ফুলের সাজি, এবং সেই ফুলের সাজি এগিয়ে দিচ্ছে দোকানদারের দিকে। দোকানদার তখন হেসে কিছু টাকা কিছু সিকি বাইজির হাতে সেই ফুল সাজির উপর রেখে দিচ্ছে। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি। ফিরিঙ্গি মানে ইংরেজ, যারা ইংরেজ তাদেরকে বলা হয় ফিরিঙ্গি। তো ইংরেজরা যেমন হাফ প্যান্ট হাফ কোট প্যান্ট পরে ইংরেজরা যে ব্যবসা বাণিজ্য করতো, হ্যাঁ, সেই রকম সাজ সেজে যায়। আর ফিরিঙ্গি কোরামিন সাহেব, তাই এরকম সাজ বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় কিন্তু ধরে আমাদের হরিদা। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লেচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা। একবার কি হয়েছে, দয়ালবাবুর যে লেচু বাগান, সেই লেচু বাগানে হরিদা পুলিশ সেজে দাঁড়িয়ে রয়েছে। তো স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, স্কুল থেকে 4টা ছেলে সেই লিচু বাগানে কিন্তু লিচু চুরি করতে এসেছিল এবং তাদেরকে ধরেও ফেলেছিল এই নকল পুলিশ হরিদা। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো, ভয়ে ভয়ে কিন্তু এই ছেলেগুলো কেঁদে ফেলেছিল। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। তাহলে সেই যে নকল পুলিশ হরিদা, সেই নকল পুলিশের কাছে স্কুলের মাস্টারমশাই এসে কিন্তু ক্ষমাও চেয়েছিল, এবারের মতো মাফ করে দিন ওদের। এবং মাস্টারমশাই বলেছিল পুলিশকে এবারের মতো মাফ করে দিন, কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারমশাইয়ের অনুরোধ রক্ষা করেছিল সেই নকল পুলিশ। তাহলে হরিদা কোনো মতেই সেই ছেলেগুলোকে ছাড়ছিল না, কিন্তু 8 আনা ঘুষ নিয়ে সেই নকল পুলিশ হরিদা কিন্তু সেই ছেলেগুলোকে মাফ করে দিয়েছিল। পরের দিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন, কিন্তু পরের দিন সবাই জানাজানি হয়ে গিয়েছিল যে সেই যে নকল পুলিশ, সেই নকল পুলিশ আসলে আর কেউ নয়, হরিদা। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি যে 8 আনা তাকে ঘুষ দিতে হয়েছিল, বরঞ্চ কি করেছিল, বরং একটু তারিফ করেছিলেন, নাম করেছিলেন, বাহ, সত্যিই খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। সেদিন সত্যিই কিন্তু হরি খুব চমৎকার পুলিশ সেজেছিল। পরের দিন অবশ্য তাহলে স্কুলের মাস্টারমশাই জানতে পারলো, এবং তাকে জানতে পারার পরে তাকে যে 8 আনা ঘুষ দিয়েছিল তাতে কোনো আফসোস কিন্তু হয়নি মাস্টারমশাইয়ের, বরঞ্চ আরও কি হয়েছিল, বরঞ্চ আরও খুশি হয়ে তাকে তাকে জানিয়েছিল যে খুব সুন্দর পুলিশ সেজেছে। কিন্তু এই যে যখন গল্পের কথক এবং গল্পের সহযোগীরা হরিদার বাড়িতে সকালবেলায় এসে আড্ডা দিচ্ছে এবং জগদীশবাবুর যে কথাগুলো বলছে, জগদীশবাবুর বাড়িতে ঘটে যাওয়া কাণ্ডের কারখানার কথা বলেছে, তখন এই গল্প শোনার পর হরিদা কিন্তু চুপ করে থাকে। এবং আজ এখনো কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। তাহলে এই গল্প জগদীশবাবুর গল্প শোনার পর হরিদা যে কি ভাবছে সেটা কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কি যে হয়েছে হরিদার কিছু বোঝা যাচ্ছে না। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? তাহলে এই সন্ন্যাসীর গল্প শুনে সন্ন্যাসী এসেছিল জগদীশবাবুর বাড়িতে, তারপরে জগদীশবাবুর বাড়ি থেকে সন্ন্যাসী চলে যায়, তাকে সোনার বোল লাগিয়ে দেয় এবং 100 টাকা বকশিসও দেয় জগদীশবাবু। এই গল্প শোনার পর কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব, নতুন কোনো ফন্দি, নতুন কোনো কিছু হরিদা কি ভাবছে? এই কথা কিন্তু ভাবে তার গল্পের কথক এবং সহযোগীরা। ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যা নয়, হরিদা বললেন। হ্যাঁ, যা ভেবেছিল সহযোগীরা। এবং হরিদা বলে, হ্যাঁ, হরিদা কি বলছে, আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। মানে আজকে তোমাদের একটা জব্বর, অর্থাৎ খুব সুন্দর, আজকে তোমাদের একটা দারুণ ভীষণ সুন্দর একটা খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদেরকে যে খেলা দেখাবা, তো আমাদেরকে দেখিয়ে কী লাভ? আমরা তো কোনো বকশিস টকশিস দিব না, আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না।
তাহলে যদি খেলা দেখায় জব্বর খেলা, তাহলে এই জব্বর খেলা দেখানোর পরেও দেখালেও কিন্তু এই যে হরিদার বাড়িতে যারা আড্ডা দিতে আসে তারা তো একটা সিগারেট দেবে, সিগারেটের থেকে তো বেশি কিছু দিতে পারবে না। তো হরিদা বলে, না ঠিক তোদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। বলছে আমি তোমাদেরকে খেলা দেখাবো সেটা বলছি না, আমি বলছি যেখানে খেলা দেখাবো সেখানে থেকো, তাহলেই দেখতে পাবে। তো তার সহযোগীরা জিজ্ঞাসা করে, কোথায়? হরিদা আজ সন্ধ্যায় হরিদা তখন বলে, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। তো হরিদা জানাই যে আজকে সন্ধ্যার সময় জগদীশ বাবুর বাড়িতে থেকো, সেখানেই একটা জব্বর খেলা দেখাবো। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখানোর জন্যে আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হঠাৎ করে কেন জগদীশ বাবুর বাড়িতে এই খেলা দেখানোর জন্য তোমার মনে উৎসাহ জেগে উঠলো? হরিদা একটু হাসেন। মোটা মতন কিছু আদায় করে নেব, বলছে বেশ মোটা টাকা আদায় করে নেব। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। তাহলে পুরো দিন, সারাটা দিন বহুরূপী সাজসেজে ঘুরেও কিন্তু 2 থেকে 3 টাকার বেশি হরিদার রোজগার হয় না। তো জগদীশবাবুর বাড়ি গিয়ে সেখানে খেলা দেখিয়ে বেশ মোটা টাকা আদায় করে নিবে ভাবছে হরিদা। এইবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা হবে ওতেই বা কি হবে? বলছি এইবার তো বাইজি সেজেছিলাম, বাইজি সাজার পর বেশ কিছু রোজগার হয়েছিল, কিন্তু ওতেই বা হবে কি? এই বেশি টাকা তো অভাবের সংসারে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিকই বলেছেন হরিদা। সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। হরিদা ঠিক কথাই বলেছে যে এই যে বকশিস যে পাই, সেই বকশিসে কিন্তু তার দিন চলে না। এই সপ্তাহে কারণ একদিন বহুরূপী সেজে পথে বের হয়, কিন্তু তাতে 7 দিনের পেট চলার মতো রোজগার কিন্তু হয় না। কিন্তু তাতে করে যে 7 দিন চলে যাবে, সেই কিন্তু 7 দিনের মতন রোজগার হরিদার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত হাতি, লুটিত ভাণ্ডার। বলছে এইবার কাঙাল মানে গরিব ভিখারির মতো হাত পেতে 1 আনা 2 আনা বকশিস নিব না, কি করব? মারিত হাতি, হাতি মানে যার ওজন অনেক বেশি, যদি নিতেই হয় তাহলে অনেক বেশি। আর যদি লুট করতে হয়, চুরি করতে হয়, তো ভাণ্ডার যদি কেউ চুরি করে 2-1 টাকা চুরি করে তো লাভ নেই। যদি ভাণ্ডার চুরি করতে পারে তাহলে অনেক অনেক টাকা চুরি করতে পারে। তো এই কথার মানে বোঝায় যে, হরিদা বোঝানোর চেষ্টা করে যে সে জগদীশ বাবুর কাছ থেকে বেশ ভালো রকমের টাকাই খেলা দেখিয়ে নিতে চাই। একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। সে একবারই যা নেওয়ার নেব জগদীশ বাবুর কাছ থেকে, যা পাবো এটাতে কি হবে? সারা বছর কিন্তু হরিদার চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। কি হরিদা, কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? জগদীশবাবু বড়লোক, কিন্তু কৃপণ মানুষ জগদীশবাবু। হরিদাকে একটা যোগী, সন্ন্যাসী কিংবা বৈরাগী শাস্ত্রে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেও বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। তাহলে জগদীশবাবুর বাড়িতে যাওয়ার কথা ভেবেছি সন্ন্যাসী হয়ে, বা সন্ন্যাসী হোক বা বৈরাগী হোক কিংবা যোগী হোক, যদি যায় জগদীশবাবু খুশি হয়ে আর কতই বা দেবেন? জগদীশবাবু কৃপণ মানুষ, তাকে কিন্তু 5 আনার বেশি তো বকশিস কোনোভাবেই দেবে না। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। যদি তোমরা দেখতে চাও কি খেলা দেখানো হবে, তাহলে জগদীশবাবুর বাড়িতে থাকো। আমরা বললাম, এবং গল্পের কথক এবং সহযোগীরা বলল, কি বলল? থাকবো, হ্যাঁ থাকবো। আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়ির কাছে যাব। তাহলে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়ির কাছে যাব, স্পোর্টসের চাঁদা নেব, খেলার যে চাঁদা, সেই চাঁদাটা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়িতে যাব। এবার সন্ধ্যা নেমে এসছে।
সন্ধ্যার যে রূপ সেটা বর্ণনা করা হয়েছে এই গল্পের মধ্যে। এবং এই সন্ধ্যার সময়ই হরিদা জগদীশবাবুর বাড়িতে তোমার দেখো বউরূপী সেজে কিন্তু প্রবেশ করবে। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। তাহলে যেদিন এই যে যেদিন চ্যালেঞ্জ করেছিল সহযোগীদেরকে এবং গল্পকথককে, সেই দিন সন্ধ্যার আবহাওয়া কেমন ছিল? খুব সুন্দর এবং খুব চমৎকার। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতন এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। তাহলে খুব সুন্দর কিন্তু সেই দিনের সন্ধ্যাবেলা ছিল। আগেও কিন্তু শহরে চাঁদ উঠেছে, কিন্তু চাঁদের যে আজকের সৌন্দর্য, চাঁদের যে মনোরম স্নিগ্ধতা, শান্ত এবং উজ্জ্বলতা, চারিদিকে যা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে তা আগে তো কখনো এরকম সৌন্দর্য ফুটিয়ে তোলেনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। তো ফুরফুর করে চারিদিকে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও যেন ঝিরঝির করে কিছু একটা বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। জগদীশবাবুর বাড়ির বারান্দায়, সেই বারান্দার মধ্যে একটা অনেক বড় আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। তাহলে সেই আলো জ্বলছে সন্ধ্যার সময়, এবং সেই আলোর পাশেই বসে রয়েছেন জগদীশবাবু একটা চেয়ারের ওপর। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত, খুব ভদ্র, নম্র এবং শান্ত, জ্ঞানী মানুষ জগদীশবাবু। জগদীশবাবু কেমন মানুষ? খুব শান্ত, সৌম্য এবং জ্ঞানী মানুষ। আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। তাহলে গল্পের কথক এবং তার সহযোগীরা স্পোর্টসের যে খেলাধুলার যে চাঁদা তোলার যে খাতা, সেই খাতাটা জগদীশবাবুর হাতে তুলে সেই সময় দাঁড়িয়ে আছে। চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু হঠাৎ করে কি হলো? চমকে গেল। জগদীশবাবু চমকে উঠল। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু চমকে গেল। কারণ কি? দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। তাহলে দুটি চোখের পাতা কিন্তু অবাক হয়ে আর পড়ছে না, এরকম ভাবে স্থির হয়ে গিয়েছে। আমরাও চমকে উঠেছি বইকি, মানে আমরাও প্রায় চমকেই উঠেছি, আশ্চর্য হয়েছি, অবাক হয়ে গেছে, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? তাহলে সিঁড়ির কাছে, অর্থাৎ জগদীশবাবুর বাড়ির যে সিঁড়ি, সেই সিঁড়ির কাছে একটি মানুষ এসে দাঁড়িয়েছে। এবং সন্ধ্যার সময় তার সহযোগী এবং গল্পের কথক এবং গল্পের কথকের বন্ধুরা বা সহযোগীরা যে ছিল, তারা কিন্তু বিশ্বাস করতে পারছে না এই যে লোকটা এসে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা। কারণ কি? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? এরকম চেহারা কি সত্যিই কোনো বহুরূপী বা হরিদার হতে পারে? জটা জুটধারী কোনো সন্ন্যাসী নয়, কোনো জটাও নয় মাথার মধ্যে, হাতে কমণ্ডুল নেই, চিমটেও নেই, হাতে কোনো কমণ্ডুল নেই, হাতে কোনো চিমটেও নেই, মৃগ চর্মের আসনও সঙ্গে নেই। অর্থাৎ মৃগ চর্ম অর্থাৎ হরিণের চামড়ার তৈরি কোনো আসন। তো মৃগ শব্দের অর্থ হরিণ না, মৃগ মানে হলো যে কোনো বন্য পশু, ঠিক আছে? তো যে কোনো বন্য পশুর তৈরি আসনও কিন্তু সেই সন্ন্যাসীর সঙ্গে নেই। নেই কোনো কমণ্ডুল, নেই কোনো চিমটে, মাথায় নেই কোনো জটা, গৈরিক সাজও নেই, গেরুয়া বর্ণের কোনো পোশাকও কিন্তু পরা নেই। কি আছে? আদুর্গা মানে তোমার কোনো মতে গাটাকে ঢাকা রয়েছে অর্ধেক, তার উপর একটি সাদা ধবধবে উত্তরীয়, এবং সেই যে সেই শরীরের ওপর রয়েছে একটা সাদা রঙের ধবধবে একখণ্ড পোশাক, পরনে ছোট বহরের একটি সাদা থান, এবং পরনে মানে কোমরে রয়েছে সাদা ধরনের এক
তাই একটা থান যা থান কাপড় একসঙ্গে অনেক বড়, অনেক মোটামুটি একটা লম্বা টাইপসের কাপড় যার রং একই, সাদা রঙের থান। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল এবং মাথার চুলের রং সাদা এবং সেটা উঠছে। ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। পায়ের মধ্যে ধুলো মাখা রয়েছে, মাথায় সাদা চুলও উঠছে। সেই যে আগন্তুক এসেছে এবং তার হাতে একটি ঝোলা রয়েছে এবং সেই ঝোলার মধ্যে রয়েছে একটা গীতা বই। গীতা বের করে কি যেন দেখলেন ওই আগন্তুক। গীতা বইটা বের করে কিছু একটা দেখলেন সেই আগন্তুক যে এসে দাঁড়িয়েছে জগদীশবাবুর বাড়ির সামনে। তারপর নিজের মনেই হাসলেন এবং নিজের মনে মনে একটু হাসলেন। আগন্তুক ওই মানুষটি যেন এই জগতের সীমার ওপর থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। তাকে দেখে মনে হচ্ছে যেন এই পৃথিবীর উপরে কোনো সীমা রয়েছে, সেই সেই কোনো আশ্চর্য জগৎ থেকে হেঁটে হেঁটে যেন এসেছেন। শীর্ণ অর্থাৎ পাতলা শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী অর্থাৎ মানুষ বলে মনে যেন হচ্ছে না। চেহারা অশরীরী একটা চেহারা বলে মনে হয়, মানুষ বলে মনে হচ্ছে না। তাকে মনে হচ্ছে বাইরের জগতের কোনো এক প্রাণী বলে মনে হচ্ছে। কি অদ্ভুত উদ্দাত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি ওই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। তাহলে এই যে আগন্তুক এসেছে, সেই আগন্তুকের চোখের যে দৃষ্টি, এই দৃষ্টি কেমন? এই দৃষ্টি উজ্জ্বল এবং কি অদ্ভুত যেন সেই শান্ত তার চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু উঠে দাঁড়ালেন এবং বললেন সেই আগন্তুককে, আসুন। আগন্তুক হাসলেন এবং হেসে তাকে বললেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বললেন, কেন কেন আপনি একথা বলছেন মহারাজ? কেন আপনি একথা বলছেন মহারাজ? তো এই প্রশ্নের উত্তরে জানায় আগন্তুক, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। তাহলে জানাই কি আমি কোনো মহারাজ নই, আমি এই সৃষ্টির মাঝে এক কণা শুধুমাত্র ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। বলছে, আমি মহারাজ, আগন্তুক জানায় আমি কোনো মহারাজ কিন্তু না, আমাকে মহারাজ বলার কোনো প্রয়োজন নেই। আমি এই যে সৃষ্টি, এই যে সমগ্র পৃথিবী, এই যে সৃষ্টি অর্থাৎ মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, এই সৃষ্টির মধ্যে এক কণা মাত্র ধুলি এবং ধুলোর সমান। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার যে আপনার সম্পত্তি আছেন, সেই সম্পত্তির অনেক অধিকার, অনেক অহংকার আছে সম্পত্তি আছে বলে, 11 লক্ষ টাকার সম্পত্তি। আর এই কারণেই আপনি মনে হয় নিজেকে ভগবানের থেকেও বড় বলে মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন। আপনার বাড়িতে যে একজন সন্ন্যাসী নেমে এসেছে, তা আপনি নিচে নেমে আসতে পারছেন না, মানে আপনি তো ওখানেই দাঁড়িয়ে আছেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। সেই মুহূর্তে কি হয়, জগদীশবাবু কিন্তু নেমে যায়। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। এবং আগন্তুককে জানায় যে জগদীশবাবু যে তার ভুল হয়েছে, যাতে সে রাগ না করে। আগন্তুক আবার হাসেন এবং হেসে উত্তর দেয়, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। বলছে, আমি বিরাগী অর্থাৎ তার কোনো রাগ নেই, সে হলো বৈরাগী বা বিরাগী। তাহলে তার কোনো রিপু বা কোনো রিপু বা রাগ, বা রিপু মানে কোনো খারাপ গুণ, রাগ নেই, তার কোনো লোভ নেই, লালসা নেই, তার কোনো দোষ বা গুণ কিছুই নেই। ছিল একদিন, সেটা যদি রিপু বা কোনো রাগ ছিল, সেই রাগটা কখন? সেটা পূর্বজন্মের কথা, সেটা আগের জন্মে ছিল, কিন্তু এখন কোনো রাগ কিন্তু তার নেই। জগদীশবাবু বলে, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? জগদীশবাবু জানতে চাই সেই বিরাগীর কাছে যে আপনাকে আমি কিভাবে সেবা করতে পারি। বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না।
বিরাগী জানাই যে আমার শুধু ঠান্ডা জল চাই, আর কিছু কিন্তু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁফ ছাড়লেন বিরাগী। ঠান্ডা জল খেয়ে নিয়ে বিরাগী একটু দম নেয়, একটু অপেক্ষা করে এবং হাঁফ ছাড়েন, নিঃশ্বাস প্রশ্বাস নেয় আর কি। এদিকে তখন দেখো, এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, আমার মানে গল্পের কথক, ভবতোষ কি করছে, ভবতোষ গল্প কথকের কানের কাছে ফিসফিস করে ফিসফিস করে বলছে এবং বলে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়। বলছে হরিদার তো এরকম, এটা তো হরিদা না, হরিদার গলার শব্দ তো এরকম না, এটা হরিদা হতেই পারে না। বিরাগী একটু হাঁফ ছেড়ে নিয়ে আবার বলেন, পরম সুখ কাকে বলে জানেন? এবং সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাহলে বিরাগী প্রশ্ন করে জগদীশবাবুকে, পরম সুখ কাকে বলে জানেন? এবং উত্তরে বিরাগী তখনই জানায় সঙ্গে নিজেই যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াই হলো পরম সুখ। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে। তাহলে গল্পকথকের আর এক যে বন্ধু, তার নাম অনাদি। অনাদি ভবতোষের কানের কাছে মুখ নিয়ে বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? মানে এইসব কথাবার্তা কি হরিদার মুখের কথাবার্তা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। তাহলে জগদীশবাবু সে নিচে নেমে আসছিল, নিচে নেমে সিঁড়ির কাছে এসে সেই বিরাগীর সঙ্গে দেখা করেছে এবং এই কথাগুলো শোনার পর জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছে। বোধহয় বিরাগীর পা স্পর্শ করার জন্যে তার হাত দুটো ছটফট করতে শুরু করেছিল। হয়তো সে ভাবছিল বিরাগীকে ছুঁয়ে একটু প্রণাম করবে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি। বলছে, আমার এখানে কিছুদিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। তো আমার মন থেকে আপনার কাছে প্রাণের অনুরোধ, মানে একদম মন থেকে চাই আপনি এইখানে কয়েকটা দিন থেকে যান। দুটো হাত জড়ো করে অর্থাৎ প্রণাম করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। তাহলে দুই হাত প্রণাম করে জগদীশবাবু কি করে, এই কথা বলার পর বিরাগীর দিকে তাকিয়ে প্রণাম করে থাকে। বিরাগী আবার হাসেন। বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? হচ্ছে বাইরে এই খোলা আকাশ রয়েছে এবং এই যে ধরিত্রী অর্থাৎ পৃথিবী, এই যে মা ভূমি, তো মাতৃভূমি, এই যে মা পৃথিবী, তো পৃথিবীতে এত যে মাটি রয়েছে, এত খোলা স্থান রয়েছে, এই যে পৃথিবীর বুকে এত স্থান, তো এই এত ফাঁকা জায়গা থাকতে আমি কেন এই যে বিষয়ী দালান বাড়ি অর্থাৎ যার এত সয় সম্পত্তি, যার এই দালান সম্পত্তি রয়েছে এবং আমি এক বিষয়ের দালান বাড়িতে, এত বড় লোকের বাড়িতে, যার বাড়ি কি দালান দিয়ে তৈরি, গাঁথুনি দিয়ে তৈরি, তার ঘরে আমি থাকতে যাব কেন? এটা কি বলতে পারেন? বিরাগীজি জিজ্ঞাসা করেন। তো তখন জগদীশবাবু কি বলে দেখো, জগদীশবাবু, বিরাগীজি, এই কথা বলার পর জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে এবং এত একটা বড় বাড়িতে এসেছে যে সেই বিরাগীকে জিজ্ঞাসা করে যে আপনার কিভাবে সেবা করতে পারি, তার উত্তরে জানায় বিরাগী শুধুমাত্র জল। তাকে থাকতে বলে এবং থাকার কথাই জানায় যে এত বড় পৃথিবী, এত খোলা আকাশ, মাটি থাকতে আমি কেন থাকতে যাব এই দালান বাড়িতে? তখন জগদীশবাবু সত্যি প্রভাবিত হয় এই বিরাগীর কথা শুনে এবং তার যে গলার স্বর যেন করুণ হয় এবং মনটা কেমন ছলছল করে ওঠে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট। বিরাগী বলে যে আপনার এখানে যে জল খেলাম এটাই অনেক, আপনি যে আমাকে জল দিলেন খেতে সেটাই আমার কাছে অনেক, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুক। পরমাত্মা মানে ভগবান, স্বয়ং সৃষ্ট ভগবান, যে এই সৃষ্টি, এই যে সমগ্র জগতের সৃষ্টি করেছে, তার কাছে বিরাগীজি কি করে, এই যে জগদীশবাবুর যাতে কল্যাণ হয় সেই প্রার্থনা করে।
কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু বিরাগী জানায়, কিন্তু আমি কোনোভাবেই আপনার এখানে কিন্তু থাকতে পারবো না। জগদীশবাবু তখন বলে, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো তখন কোনো বলে দেখো আর কিছু লেখা নেই। তাহলে যদি এইভাবে বলতে চাই জগদীশবাবু, কিছু আমাকে আদেশ করুন যদি আপনার কোনো সেবা করতে পারি। বিরাগী তখন বলে, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিচ্ছু চাইবার দরকার হয় না। বলছে কিছু যদি আপনার লাগে বা কোনো কিছু আমি সেবা করতে পারি, তখন এর উত্তরে বিরাগী জানাই যে আমি যার কাছে আছি, যে কার কাছে, এই পরমাত্মার কাছে, তাহলে যার কাছে রয়েছে তার কি রয়েছে, সে কোনো অংশেই আপনার থেকে কম নাই, সে সমস্ত কিছু আমাকে দিয়ে দেয়। তো আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না, কারণ আমি যার কাছে আছি তা সে আপনার থেকেও কোনো কিছুতে কম নয়। সেই কারণে আপনার কাছ থেকে কিছু নিতে হবে বা আপনি আমাকে কিছু দেবেন সেটার কোনো দরকার নেই। জগদীশবাবু তবে কি জগদীশবাবু বলছে দেখো, তবে কিছু উপদেশ শুনিয়ে যান, তাহলে কিছু আমাকে উপদেশ দিয়ে যান। বিরাগীজি আমাকে কিছু উপদেশ দিয়ে যান, নইলে আমি শান্তি পাবো না, না হলে আমি শান্তি পাবো না। বিরাগীজি তখন বলে, উপদেশে ধন, জন, যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। তো বিরাগীজি বলে উপদেশ দেওয়ার কথায় যে এই যে এত সম্পত্তি, এত মানুষজন, এই যে আপনার যৌবন, এই সব কোনো কিছুই না। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কি করবে, প্রত্যেকটা জিনিস, ধন সম্পত্তি, মানুষজন সকলেই কি করবে, একদিন ছেড়ে চলে যাবে। এবং এই ধন সম্পত্তি রোজগার হলেও আপনি কিন্তু সমস্ত ঐশ্বর্য পাবেন না। কারণ কি, আপনাকে কি করতে হবে, মন প্রাণের সব কিছু আকাঙ্ক্ষা নিয়ে তাকে পেতে হবে, যাকে পেলে কি হবে, এই সৃষ্টির, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত চাওয়া পাওয়াই কি হয়ে যাবে, আপনার পূরণ হবে। এই কথা বলে 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 বিরাগীজি বলে, আচ্ছা আমি চলি। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি, কিছুক্ষণ আপনি দাঁড়ান। বিরাগী সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন। বিরাগী অচঞ্চল কোনো চঞ্চলতাই ছাড়া, তো সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একদম শান্তভাবে 1 মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকে চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। তখন গল্পের কথক এবং আরও যে সহযোগীরা দাঁড়িয়ে রয়েছে অনাদি ভবতোষ, তারা দেখছে সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বিরাগী, এবং চাঁদের আলোর চেয়েও যে স্নিগ্ধ, চাঁদের আলোর থেকেও শান্ত এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদ্বার হতে পারে? ওই চোখ কি হরিদ্বার হতে পারে? অসম্ভব, এটা হরিদ্বার হতেই পারে না, হরিদ্বার চোখ হতেই পারে না। জগদীশবাবুর হাতে একটা থলির ভেতরে নোটের তরা নোটের বান্ডিল, এবং এক থলি নোট, সেই নোটের বান্ডিল জগদীশবাবু নিয়ে আসে। বিরাগীর পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু। ব্যাকুল করুণ স্বরে, প্রচণ্ডভাবে, খুব ভীষণভাবে জগদীশবাবুর কাছে করুণ সুরে, বিরাগীজির কাছে জগদীশবাবু খুব করুণ সুরে জানাই, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। বলছে, আপনি কি করবেন? আপনি তীর্থ ভ্রমণ করার জন্য আপনাকে 101 টাকা, এই 101 টাকা আপনাকে দিলাম, আপনি এটা গ্রহণ করুন, আপনি এটা নিয়ে ভ্রমণে করবেন না। আপনি যদি এটা নেন তাহলে আমি শান্তি পাবো, আপনি আমাকে শান্তি প্রদান করুন, তার কাছে অনুরোধ জানাই বিরাগীর কাছে। বিরাগীজি আবার হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ ভ্রমণ করে
দেখবার তো কোনো দরকার হয় না। তো জানায় বিরাগী তখন যে আমার বুকের ভেতরেই সমস্ত ভ্রমণ তীর্থ লুকিয়ে আছে, সেই কারণে বাইরে তীর্থ ভ্রমণ যাওয়ার কোনো দরকার বা প্রয়োজন হয় না। জগদীশবাবু বলে আমার অনুরোধ বিরাগীজি, জগদীশবাবু বলে আমার এটাই অনুরোধ, একটু রাখুন। বিরাগী তখন বলে যে আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে যেতে পারি, অর্থাৎ আমি যেমন পা দিয়ে ধুলোর উপর দিয়ে হেঁটে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। তেমনি আমি খুব সহজেই সোনার উপর দিয়েও পায়ে হেঁটে চলে যেতে পারি, সেটার আমার দরকার পড়ে না। এ কথা বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 100 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। তাহলে এই কথা বলতে বলতে সিঁড়ি থেকে নেমে পড়ে এবং সেই যে টাকার থলি, 101 টাকার থলি, সেই থলির দিকে একবারও কিন্তু তাকায় না বিরাগী। এবার দেখো হরিদা কি হয়, বাড়িতে ফিরে এসেছে এবং তার বাড়িতে অনাদি ভবতোষ গল্পের কথক তারা এসেছে। কি করছেন হরিদা? কি হলো? কই আজ যে বলেছিলেন জব্বর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? তারা তো বুঝতে পারেনি যে সে আসলে হরিদাই ছিল। বিরাগীজি আসলে হরিদাই ছিল এ কথা কিন্তু বুঝতে পারেনি। কি করছেন হরিদা? কি হলো? কই আজ যে বলেছিলেন জব্বর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন যে? আজকে তো ঘরেই থাকলেন, আপনি বলেছিলেন জগদীশবাবুর বাড়ি যাবেন, খেলা দেখাবেন। একথা বলতে বলতে গল্পের কথক অনাদি ভবতোষ হরিদার ঘরের ভিতরে ঢুকলো আর কি। বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগন করে জ্বলছে। তাহলে সন্ধ্যার সময়ও হরিদার যে হরিদার বাড়ির মধ্যেও উনুনের মধ্যে আগুন কিন্তু বেশ ভালোই ধরে উঠেছে। উনুনের উপর হাঁড়িতে চাল ফুটছে, তাহলে উনুনের উপর হাঁড়ির মধ্যে চাল দেওয়া আছে, সেই চাল ভাতে পরিণত হওয়ার জন্য টকবক করে এবার ফুটে উঠেছে। আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন এবং হরিদা একটা বিড়ি ধরিয়ে চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। তাহলে গল্পের কথক অনাদি ভবতোষ এদেরকে দেখতে পেয়ে হরিদা একটু হাসেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। কি আশ্চর্য হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? তাহলে ভবতোষ জিজ্ঞাসা করে, আপনি যে হাসছেন, আপনি কি সত্যিই তাহলে বিরাগী? হ্যাঁ, আপনি সত্যিই সেই বিরাগী ছিলেন? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই। হরিদা বলে, হ্যাঁ আমি ছিলাম। ওই তো সব, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলা, আর সেই গীতা। অনাদি বলে, কি কাণ্ড করলেন হরিদা! জগদীশ বাবু তো অত টাকা সাধালেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। তাহলে হরিদা বলেন, কি করেছিলেন, কি সুন্দর আপনি বহুরূপী সাজ ছেড়েছিলেন, কি কাণ্ডটাই না করেছিলেন। তাহলে জগদীশ বাবুর বাড়িতে দুটো কাণ্ড হয়েছে। প্রথম কাণ্ড এসেছিলেন হিমালয় থেকে আসা সন্ন্যাসী, এবং দ্বিতীয় যে কাণ্ড জগদীশ বাবুর বাড়িতে করেছিল, সেই দ্বিতীয় কাণ্ড করেছিল হরিদাস সাজে বিরাগীজি। তাহলে কি কাণ্ডটা করলেন, এ কথা কে বলেছে? এ কথা বলেছে অনাদি। তাহলে অনাদি বলছে কি কাণ্ড করেছে। তাহলে হরিদা যে এই সন্ন্যাসী সেজে জগদীশ বাবুর মন প্রাণকে দুলিয়ে দিতে পেরেছে, সন্ন্যাসী কর্তব্যে বহাল দেখে জগদীশ বাবুর বাড়ি থেকে চলে এসেছে হরিদা, কোনো টাকা পয়সা দিতে চাইলেও নেয়নি। এই যে এত টাকা সাধালেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর কর্তব্য কোনো মায়া মোহ, কোনো টাকা পয়সার প্রতি লোভ না করে তার প্রতি কোনো টান বা মায়া না থাকা, মায়ায় জড়িয়ে না পড়া, সেই কাজটিই করেছে কিন্তু হরিদা। হরিদা তখন বলছে, কি করব বল, ইচ্ছেই হলো না, শত হোক। আর কিছু বললো না, বলছে কি করব, ইচ্ছে তো হলো না সন্ন্যাসীর সাজে। ভবতোষ বলছে কি? হরিদা তখন বলে, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল। তাহলে একজন বিরাগী একজন সন্ন্যাসী হয়ে এই যে টাকা কিভাবে স্পর্শ করি বল।
তাতে তো আমার ঢং নষ্ট হয়ে যায়। তাহলে সন্ন্যাসীর তো ঢং নয় এরকম, সন্ন্যাসীর তো আচার আচরণ চরিত্র এরকম নয়, টাকার প্রতি লোভ বা টাকাকে জমিয়ে রাখা। তাহলে তাতে করে তো সন্ন্যাসীর মান কমে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। তাহলে এই অদ্ভুত কথা বললেন হরিদা। এ কথার সঙ্গে তর্ক চলে না, এ কথার সঙ্গে কোনোভাবেই তর্ক করা যাবে না। আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনে ভাতের ভাতের হাঁড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। তাহলে এই কথা জানতে আর বাকি থাকলো না যে হরিদার জীবনে কোনোদিন কিন্তু অভাব মিটে যাবে না। এত টাকা পেয়েও সে বহুরূপী সাজে, যেহেতু সন্ন্যাসী সেজেছিল সেহেতু সে কিন্তু টাকা নেয়নি। অদৃষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না। অর্থাৎ ভগবান তাকে সুযোগ দিয়েছিল সে যাতে তার অভাবকে মিটিয়ে দিতে পারে, কিন্তু সে সন্ন্যাসীর সাজে সমস্ত লোভ মোহকে ত্যাগ করে দিয়ে সে টাকাকে তুচ্ছ করে দিয়ে চলে এসেছে কিছু না নিয়েই। তো অনাদি তখন বলে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, যে বকশিস? কিসের বকশিস? সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা, এর থেকে তো বেশি আর কিছু দেবে না। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর বেশি কি আর আশা করা যেতে পারে? তাহলে বহুরূপী তো আসলে সত্যি সন্ন্যাসী না, আসলে সত্যি পুলিশ না, আসলে সত্যি বাইজি না, এটা কি বহুরূপীর সাজ। তো এই সাজে আর মানুষের কাছ থেকে কতটাই বা আশা করা যেতে পারে? এটা তো খাঁটি মানুষ নয়। তো বহুরূপীর সাজে এর থেকে আর কোনো কিছু কি বেশি আশা করা যেতে পারে? এখানেই তোমাদের শেষ হলো এই বহুরূপী গল্পের লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ আলোচনা। তোমাদের যদি কখনো কোনো বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার প্রয়োজন বলে মনে হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই স্টার এডুকেশন সেন্টারে। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো গল্প, নেক্সট কোনো কবিতা নিয়ে। খুব তাড়াতাড়ি আমরা আসতে চলেছি।